পথের পাঁচালীর দ্বিতীয় পর্বের আমাটির ভেপু থেকে নবম পরিচ্ছেদ পড়ব আজকে। কয়েক মাস কাটিয়া গিয়াছে। সর্বজয়া এক বাটি দুধ ভাত মাখিয়া পুত্রকে খাওয়াইতে বসিল। দেখি হাঁ করো, তোমার কপালখানা মন্ডা না, মেঠাই না, দুটো ভাত আর দুধ। তা ছেলে দশা দেখলে হয়ে আসে, রোজ ভাত খেতে বসে মুখ কাঁচু মাচু, বাঁচবে কি খেয়ে? দুর্গা বাড়ি ঢুকল, কোথা হইতে ঘুরিয়া আসিতেছে, এক পা ধুলা, কপালের সামনে এক গোছা চুল সোজা হইয়া প্রায় 4 আঙ্গুল উঁচু হইয়া আছে। সে সব সময় আপন মনে ঘুরিতেছে। পাড়ার সমবয়সী ছেলে মেয়েদের সঙ্গে তার বড় একটা খেলাধুলা নাই। কোথায় কোন ঝোপে বঁইচি পাকিল, কাদের বাগানে কোন গাছটায় আমের গুটি বাঁধিয়াছে, কোন বাঁশতলায় শেয়াকুল খাইতে মিষ্ট, এসব তাহার নখদর্পণে। সে ঢুকিয়া অপরাধী দৃষ্টিতে মায়ের দিকে চাহিল। সর্বজয়া বলিল, এলে, এসো, ভাত তৈরি, খেয়ে আমায় উদ্ধার করো, তারপর আবার কোন দিকে বেরোতে হবে বেরো। বৈশাখ মাসের দিন সকলের মেয়ে দেখোগে যাও সেঁচুতি করছে, শিব পুজো করছে, আর অত বড় ধারী মেয়ে দিন রাত কেবল টোটো। সেই সকাল হতে না হতে বেরিয়েছে, আর এখন এই বেলা দুপুর ঘুরে গিয়েছে, এখন হলো বাড়ি। মাথাটা ছিঁড়ি রাখো না, না একটু তেল দেওয়া, না একটু চিরুনি ছোঁয়ানো। সর্বজয়ার কথা শেষ হইবার পূর্বেই এক ব্যাপার ঘটিল। আগে আগে ভুবন মুখুজ্জের বাড়ির সেজ ঠাকুরুন, পিছনে পিছনে তাহার মেয়ে টুনু ও দেওরের ছেলে সতু, তাহাদের পিছনে আরও 4-5টি ছেলে মেয়ে সম্মুখ দরজা দিয়া বাড়ি ঢুকিল। সেজ ঠাকুরুন কোনো দিকে না চাহিয়া, বাড়ির কাহারও সহিত কোনো আলাপ না করিয়া সোজা হনহন করিয়া ভিতরের দিকে রুয়াকে উঠিলেন। নিজের দেওরপোর দিকে ফিরিয়া বলিলেন, কই নিয়ে আয়, বের কর পুতুলের বাক্স দেখি। এ বাড়ির কেহ কোনো কথা বলিবার পূর্বেই টুনু ও সতু দুজনে মিলিয়া দুর্গার টিনের পুতুলের বাক্সটা ঘর হইতে বাহির করিয়া আনিয়া রোয়াকে নামাইল, এবং টুনু বাক্স খুলিয়া খানিকটা খুঁজিবার পর এক ছড়া পুঁতির মালা বাহির করিয়া বলিল, এই দেখো মা, আমার সেই মালাটা, সেদিন যে সেই খেলতে গিয়েছিল সেই চুরি করে এনেছে। সতু বাক্সের এক কোণ হইতে সন্ধান করিয়া গোটাকত আমের গুটি বাহির করিয়া বলিল, এই দেখো জেঠিমা, আমাদের সোনামুখী গাছের আম পেড়ে এনেছে। ব্যাপারটা এত হঠাৎ হইয়া গেল, বা ইহাদের গতিবিধি এ বাড়ির সকলের কাছেই এত রহস্যময় মনে হইল যে এতক্ষণ কাহারও মুখ দিয়া কোনো কথা বাহির হয় নাই। এতক্ষণ পরে সর্বজয়া কথা খুঁজিয়া পাইল, কি কি খুড়িমা, কি হয়েছে? পরে সে রান্নাঘরের দাওয়া হইতে ব্যগ্রভাবে উঠিয়া আসিল। এই দেখো না কি হয়েছে, কীর্তিখানা দেখো একবার, তোমার মেয়ে সেদিন খেলতে গিয়ে টুনুর পুতুলের বাক্স থেকে এই পুঁতির মালা চুরি করে নিয়ে এসেছে। মেয়ে কদিন থেকে খুঁজে খুঁজে হয়রান, তারপর সতু গিয়ে বললে যে তোর পুঁতির মালা দুর্গা দিদির বাক্সের মধ্যে দেখে এলাম, দেখো একবার কাণ্ড। তোমার এ মেয়ে কম নাকি? চোর, চোরের বৃহদ্দ চোর। আর ওই দেখো না, বাগানের আমগুলো গুটি পড়তে দেরি হয় না, চুরি করে নিয়ে এসে বাক্সে লুকিয়ে রেখেছে। যুগপৎ 2 চুরির অভিযোগের অতর্কিততায় আড়ষ্ট হইয়া দুর্গা পাঁচিলের গায়ে ঠেস দিয়া দাঁড়াইয়া ঘামিতেছিল। সর্বজয়া জিজ্ঞাসা করিল, এনেছিস এই মালা ওদের বাড়ি থেকে? দুর্গা কথার উত্তর দিতে না দিতে সেজবউ বললেন, না আনলে কি আর মিথ্যে কথা বলছি নাকি? বলি, এই আম কটা দেখো না, সোনামুখীর আম চেনো নাকি? এও কি মিথ্যে কথা? সর্বজয়া অপ্রতিভ হইয়া বলিল, না সেজখুড়ি, আপনার মিথ্যে কথা তা তো বলিনি, আমি ওকে জিজ্ঞেস করছি। সেজ ঠাকুরুন হাত নাড়িয়া ঝাঁঝের সহিত বলিলেন, জিজ্ঞেস করো আর যা করো বাপু, ও মেয়ে সোজা মেয়ে হবে না বলে দিচ্ছি। এই বয়সে যখন চুরি বিদ্যে ধরেছে, তখন এরপর যা হবে সে টেরই পাবে।
চল রে সতু, নে আমের গুটিগুলো বেঁধে নে। দলবল সহ সেজ ঠাকুরুন দরজার বাহির হইয়া গেলেন। অপমানে দুঃখে সর্বজয়ার চোখে জল আসিল। সে ফিরিয়া দুর্গার রুক্ষ চুলের গোছা টানিয়া ধরিয়া ডাল ভাত মাখা হাতেই দুদ্দার করিয়া তাহার পিঠে কিলের উপর কিল, চরের উপর চর মারিতে মারিতে বলিতে লাগিল, আপদ বালাই একটা কোত্থেকে এসে জুটেছে, মূলে আপদ চুকে যায়, মরেও না যে বাঁচি, হাত জুড়ে বেরো বাড়ি থেকে, দূর হয়ে যা এক্ষুনি বেরো। দুর্গা মার খাইতে খাইতে ভয়ে খিড়কির দৌড় দিয়া ছুটিয়া বাহির হইয়া গেল। তাহার ছেঁড়া রুক্ষ চুলের গোছা দুই এক গাছা সর্বজয়ার হাতে থাকিয়া গেল। অপু খাইতে খাইতে অবাক হইয়া সমস্ত ব্যাপার দেখিতেছিল। দিদি পুঁতির মালা চুরি করিয়া আনিয়াছিল কিনা তাহা সে জানে না। পুঁতির মালাটা সে ইহার আগে কোনো দিন দেখে নাই, কিন্তু আমের গুটি যে চুরির জিনিস নয় তাহা সে নিজে জানে। কাল বৈকালে দিদি তাহাকে সঙ্গে করিয়া টুনুদের বাগানে আম কুড়াইতে গিয়াছিল এবং সোনামুখী তলায় আম কটা পড়িয়াছিল। দিদি কুড়াইয়া লইল সে জানে। কাল হইতে অনেকবার দিদি বলিয়াছে, ও অপু, এবার সেই আমের গুটিগুলো জাড়াবো, কেমন তো? কিন্তু মা সুবিধাজনকভাবে বাড়ি উপস্থিত থাকার দরুন উক্ত প্রস্তাব আর কার্যে পরিণত করা সম্ভব হয় নাই। দিদির অত্যন্ত আশার জিনিস আমগুলো এভাবে লইয়া গেল, তাহার উপর আবার দিদি এরূপভাবে মারও খাইল। দিদির চুল ছিঁড়িয়া দেওয়ায় মায়ের উপর তাহার অত্যন্ত রাগ হইল। যখন তাহার দিদির মাথার সামনে রুক্ষ চুলের এক গোছা খাড়া হইয়া বাতাসে উড়ে, তখনই কি জানি কেন দিদির উপর তাহার অত্যন্ত মমতা হয়। কেমন যেন মনে হয় দিদির কেহ কোথাও নাই, সে যেন একা কোথা হইতে আসিয়াছে, উহার সাথী কেহ এখানে নাই। কেবলই মনে হয় কেমন করিয়া সে দিদির সকল দুঃখ ঘুচাইয়া দিবে, সকল অভাব পূরণ করিয়া তুলিবে। তাহার দিদিকে সে এতটুকু কষ্টে পড়িতে দিবে না। খাওয়ার পরে অপু মায়ের ভয়ে ঘরের মধ্যে বসিয়া পড়িতে লাগিল, কিন্তু তাহার মন থাকিয়া থাকিয়া কেবলই বাইরে ছুটিয়া যাইতেছিল। বেলা একটু পড়িলে সে টুনুদের বাড়ি, পটলিদের বাড়ি, নাড়াদের বাড়ি, একে একে সকল বাড়ি খুঁজিল। দিদি কোথাও নাই। রাজকৃষ্ট পালিতে স্ত্রী ঘাট হইতে জল লইয়া আসিতেছিলেন। তাহাকে জিজ্ঞাসা করিল, জেঠিমা, আমার দিদিকে দেখেছ? সে আজ ভাত খায় নাই, কিচ্ছু খায়নি। মা তাকে আজ বড্ড মেরেছে, মার খেয়ে কোথায় পালিয়েছে, দেখেছ জেঠিমা? বাড়ির পাশের পথ দিয়া যাইতে যাইতে ভাবিল, বাঁশবাগানে সে যদি বসিয়া থাকে। সেদিকে গিয়া সমস্ত খুঁজিয়া দেখিল। সে খিড়কি দরজা দিয়া বাড়ি ঢুকিয়া দেখিল বাড়িতে কেউ নাই। তার মা বোধহয় ঘাটে কি অন্য কোথাও গিয়াছে। ভুবন মুখুজ্জের বাড়ি ছেলে মেয়েরা মিলিয়া উঠানে ছুটি ছুটি করিয়া লুকোচুরি খেলিতেছে। রানু তাহাকে দেখিয়া ছুটিয়া আসিল, ভাই, অপু এসেছে, ও আমাদের দিকে হবে, আরে অপু। অপু তাহার হাত ছাড়াইয়া লইয়া জিজ্ঞাসা করিল, আমি খেলবো না রানুদি। দিদিকে দেখেছ? রানু জিজ্ঞাসা করিল, দুর্গা? না, তাকে তো দেখিনি। বকুলতলায় নেই তো? বকুলতলার কথা তাহার মনে হয় নাই। সেখানে দুর্গা প্রায়ই থাকে বটে। ভুবন মুখুজ্জের বাড়ি হইতে সে বকুলতলায় গেল। সন্ধ্যা হইয়া আসিয়াছে। বকুল গাছটা অনেক দূর পর্যন্ত জুড়িয়া ডালপালা ছড়াইয়া ঝুপসি হইয়া দাঁড়াইয়া আছে। তলাটা অন্ধকার, কেউ কোথাও নাই। যদি কোনো দিকে গাছপালার আড়ালে থাকে। সে ডাক দিল, দিদি, ও দিদি, দিদি। অন্ধকার গাছটায় কেবল কতগুলো বক পাখা ঝটপট করিতেছে মাত্র। অপু ভয়ে ভয়ে উপরের দিকে চাহিয়া দেখিল, অন্ধকার হইয়া গিয়াছে। ডোবাটার দুই ধারে বাঁশবন। সেখানে যাইয়া দেখিতে তাহার সাহস হইল না। বকুল গাছের গুঁড়ির কাছে সরিয়া গিয়া সে দুই একবার চিৎকার করিয়া ডাকিল। ভাটশেওড়া বনে কি জন্তু তাহার সাড়া পাইয়া খসখস শব্দ করিয়া ডোবার দিকে পলাইল। বাড়ির পথে ফিরিতে ফিরিতে হঠাৎ সে থমকাইয়া দাঁড়াইল। সেখানে সেই গাব গাছটা। এক সন্ধ্যার পর এই গাব গাছের তলা দিয়ে যাওয়া যায়? সর্বনাশ, গায়ে কাঁটা দিয়ে ওঠে।
কেন যে তাহার এই গাছটার নিচ দিয়া যাইতে ভয় করে তাহা সে জানে না। অপু খানিকক্ষণ অন্ধকার গাবতলাটার দিকে চাহিয়া দাঁড়াইয়া থাকিয়া ফিরিল। তাহাদের বাড়ি যাইবার আর একটা পথ আছে। একটুখানি ঘুরিয়া পটলিদের বাড়ির উঠান দিয়া গেলে গাবতলার এ অজানা বিভীষিকার হাত হইতে নিষ্কৃতি পাওয়া যায়। পটলির ঠাকুরমা সন্ধ্যার সময় বাড়ির রোয়াকে ছেলেপুলেদের লইয়া হাওয়ায় বসিয়া গল্প করিতেছেন। পল্লীর মা রান্নাঘরে রাঁধিতেছেন। উঠানের মাচাতলায় বিধু জেলেনি দাঁড়াইয়া মাছ বিক্রয়ের পয়সা তাগাদা করিতেছে। অপু বলিল, দিদিকে খুঁজতে গিয়েছিলাম ঠাকুমা, বকুলতলা থেকে আসতে আসতে। ঠাকুমা বলিলেন, দুর্গা এই তো বাড়ি গেল, এই কতক্ষণ যাচ্ছে, ছুটে যা দেখি, বোধহয় এখনো বাড়ি গিয়ে পৌঁছায়নি। সে এক দৌড়ে বাড়ির দিকে ছুটিল। পিছন হইতে পটলির বোন রাজি চেঁচাইয়া বলিল, কাল সকালে আসিস অপু, আমরা গঙ্গা যমুনা খেলার নতুন ঘর কেটেছি ঢেকশালের পেছনে নিমতলায়, দুর্গাকে বলিস। তাহাদের বাড়ির কাছে আসিয়া পৌঁছাইয়া হঠাৎ সে থমকাইয়া গেল। দুর্গা আর্তস্বরে চিৎকার করিতে করিতে বাড়ির দরজা দিয়া দৌড়াইয়া বাহির হইতেছে। পিছনে পিছনে তাহার মা কি একটা হাতে মারিতে মারিতে তাড়া করিয়া ছুটিয়া আসিতেছে। দুর্গা গাবতলার পথ দিয়া ছুটাইয়া পলাইল। মা দরজা হইতে ধাববান মেয়ের দিকে চেঁচাইয়া বলিল, যাও, বেরো, একেবারে জন্মের মতো যাও, আর কখনো বাড়ি যেন ঢুকতে না হয়, বালাই আপদ চুকে যাক, একেবারে ছাতিমতলায় দিয়ে আসি। ছাতিমতলায় গ্রামের শ্মশান। অপুর সমস্ত শরীর যেন জমিয়া পাথরের মতো আড়ষ্ট ভারী হইয়া গেল। তার মা সবেমাত্র ভিতরের বাড়িতে ঢুকিয়া মাটির প্রদীপের রোয়াকের ধার হইতে উঠাইয়া লইয়াছে। সে পা টিপিয়া টিপিয়া বাড়ি ঢুকিতেই তাহার মা তাহার দিকে চাহিয়া বলিল, তুমি আবার এত রাত পর্যন্ত কোথায় ছিলে শুনি? মোটে তো আজ ভাত খেয়েছ? তার মনে নানা প্রশ্ন জাগিতেছিল। দিদি আবার মার খাইল কেন? সে এতক্ষণ কোথায় ছিল? দুপুরবেলা দিদি কি খাইল? সে কি আবার কোনো জিনিস চুরি করিয়া আনিয়াছে? কিন্তু ভয়ে কোনো কথা না বলিয়া সে কলের পুতুলের মতো মায়ের কথা মতো কাজ করিয়া ঘরের মধ্যে ঢুকিল। পরে ভয়ে ভয়ে প্রদীপ উস্কাইয়া নিজের ছোট বইয়ের দপ্তরটি বাহির করিয়া পড়িতে বসিল। সে পরে মোটে তৃতীয় ভাগ, কিন্তু তাহার দপ্তরে দুখানা মোটা মোটা ভারী ইংরেজি কি বই, কবিরাজি ঔষধের তালিকা, একখানা পাতা ছেঁড়া বাসুরায়ের পাঁচালি, একখানা 1303 সালের পুরাতন পাঁজি প্রভৃতি আছে। সে নানা স্থান হইতে চাহিয়া এগুলি জোগাড় করিয়াছে এবং এগুলি না পড়িতে পারিলেও রোজ একবার করিয়া খুলিয়া দেখে। খানিকক্ষণ দেওয়ালের দিকে চাহিয়া সে ভাবিল, পরে আর একবার প্রদীপ উস্কাইয়া দিয়া পাতা ছেঁড়া বাসুরায়ের পাঁচালিখানা খুলিয়া অন্যমনস্কভাবে পাতা উল্টাইতেছে। এমন সময় সর্বজয়া এক বাটি দুধ হাতে করিয়া ঢুকিল। এসো, খেয়ে নাও দেখি। অপু দ্বিরুক্তি না করিয়া বাটি উঠাইয়া দুধ চুমুক দিয়া খাইতে লাগিল। অন্যদিন হইলে এত সহজে দুধ খাইতে তাহাকে রাজি করানো খুব কঠিন হইত। একটুখানি মাত্র খাইয়া সে বাটি মুখ হইতে নামাইল। সর্বজয়া বলিল, ও কি, নাও সবটুকু খেয়ে ফেলো, ওইটুকু দুধ ফেললে তবে বাঁচবে কি খেয়ে? অপু বিনা প্রতিবাদে দুধের বাটি পুনরায় মুখে উঠাইল। সর্বজয়া দেখিল সে মুখে বাটি ধরিয়া রহিয়াছে, কিন্তু চুমুক দিতেছে না। তার বাটি শুদ্ধ হাতটা কাঁপিতেছে। পরে অনেকক্ষণ মুখ ধরিয়া রাখিয়া হঠাৎ বাটি নামাইয়া সে মায়ের দিকে চাহিয়া ভয়ে কাঁদিয়া উঠিল। সর্বজয়া আশ্চর্য হইয়া বলিল, কি হলো রে, কি হয়েছে? জিভ কামড়ে ফেলেছিস? অপু মায়ের কথা শেষ হইবার সঙ্গে সঙ্গে ভয়ে বাঁধ না মানিয়া ডুকরাইয়া কাঁদিয়া উঠিল। দিদির জন্য বড্ড মন কেমন করছে। সর্বজয়া অল্পক্ষণ মাত্র চুপ করিয়া বসিয়া পরে সরিয়া আসিয়া ছেলের গায়ে হাত বুলাইতে বুলাইতে শান্ত সুরে বলিতে লাগিল, কেঁদো না, অমন করে কেঁদো না। ওই পডলিদের কি নেড়াদের বাড়ি বসে আছে, কোথায় যাবে অন্ধকারে? কম দুষ্টু মেয়ে নাকি? সেই দুপুরবেলা বেরুল, সমস্ত দিনের মধ্যে আর চুলের টিকি দেখা গেল না, না খাওয়া না দাওয়া। কোথায় ওপাড়ায় পালিতদের বাগানে বসেছিল, সেখানে বসে কাঁচা আম আর জামরুল খেয়েছে। এক্ষুনি ডাকতে পাঠাচ্ছি, কেঁদো না অমন করে, আবার জ্বর আসবে। ছি!
পরে সে আঁচল দিয়া ছেলের চোখের জল মুছাইয়া দিয়া বাকি দুধটুকু খাওয়াইবার জন্য বাটি তাহার মুখে তুলিয়া ধরিল। হাঁ করো দেখি, লক্ষ্মী সোনা, উনি এলেই ডেকে আনবেন এখন। একেবারে পাগল, কোত্থেকে একটা পাগল এসে জন্মেছে। আর এক চুমুক। হ্যাঁ। রাত অনেক হইয়াছে। উত্তরের ঘরের তক্তপোষে অপু ও দুর্গা শুইয়া আছে। অপুর পাশে তার মায়ের শুইবার জায়গা খালি আছে, কারণ মা এখনো রান্নাঘরের কাজ সারিয়া আসে নাই। তাহার বাবা আহারাদি সারিয়া পাশের ঘরে বসিয়া তামাক খাইতেছেন। বাবা বাড়ি আসিয়া দুর্গাকে পাড়া হইতে খুঁজিয়া আনিয়াছেন। বাড়ি আসিয়া সমস্ত পর্যন্ত দুর্গা কাহারও সঙ্গে পর্যন্ত কোনো কথা বলে নাই। খাওয়া দাওয়া সারিয়া আসিয়া চুপ করিয়া শুইয়া আছে। অপু দুর্গার গায়ে হাত দিয়া জিজ্ঞাসা করিল, দিদি, মা কি দিয়ে মেরেছিল রে সন্ধ্যেবেলা? তোর চুল ছুঁড়ে দিয়েছে? দুর্গার মুখে কোনো কথা নাই। সে পুনরায় জিজ্ঞাসা করিল, আমার উপর রাগ করেছিস দিদি? আমি তো কিছু করিনি। দুর্গা আস্তে আস্তে বলিল, না বই কি, তবে সতু কি করে টের পেল যে পুতুল মালা আমার বাক্সে আছে? অপু প্রতিবাদে উত্তেজনায় উঠিয়া বসিল। না, সত্যি আমি তোর গা ছুঁয়ে বলছি দিদি, আমি তো দেখাইনি। আমি জানি না যে তোর বাক্সে আছে। কাল সতু বিকেলবেলা এসেছিল, ওর সেই বড় রাঙা ভাঁটাটা নিয়ে আমরা খেলছিলাম। তারপর বুঝলি দিদি, সতু তোর পুতুলের বাক্স খুলে কি দেখছিল। আমি বললাম, ভাই তুমি দিদি বাক্সে হাত দিও না, দিদি আমাকে বকে। সেই সময় দেখেছে। পরে সে দুর্গার গায়ে হাত বুলাইয়া বলিল, খুব লেগেছে রে দিদি? কোথায় মেরেছে মা? দুর্গা বলিল, আমার কানের পাশে মা একটা বাড়ি যা মেরেছে, রক্ত বেরিয়েছিল, এখনো কনকন করছে। এইখানে, এই দেখ হাত দিয়ে, এইখানে। তাই তো রে, কেটে গিয়েছে যে। একটু পিদিমের তেল লাগিয়ে দেবো দিদি? থাকবে, কাল পালিতদের বাগানে বিকেলবেলা যাব, বুঝলি? কামরাঙা যা পেকেছে, এই এত বড় বড়। কাউকে যেন বলিস নে, তুই আর আমি চুপি চুপি যাব। আমি আজ দুপুরবেলা দুটো পেড়ে খেয়েছি, মিষ্টি যেন গুড়। অভাব দারিদ্র্যপৃষ্ট আমাদের ছেলেবেলার সঙ্গেও কোথায় যেন একটা মিল খুঁজে পাচ্ছি। নমস্কার।